সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তির খসড়া তৈরি দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলেই তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, এক রাতেই 13 ফিলিস্তিনিকে হত্যা। ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তোপের মুখে বিজেপি সরকার। মন্তব্য না করায় মোদির তীব্র সমালোচনা রাহুলের। এবং জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ, নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতে চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে। রোববার সুইজারল্যান্ডে চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। তবে চুক্তি সই হলেও এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক চুক্তি। প্রতিশ্রুতি রক্ষা করলেই অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান। মার্কিন ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এখন খবরের শিরোনামে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তি এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এর আগে কখনো এতটা উজ্জ্বল ছিল না। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো ধরনের জল্পনা কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে এই চুক্তির রূপরেখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের অনেকেই আশঙ্কা করছিলেন, ওবামা আমলের পরমাণু চুক্তির মতো এবারও হয়তো ইরানকে বিপুল অর্থ দিয়ে দিচ্ছে ওয়াশিংটন। তবে এই বিতর্ককে শুরুতেই থামিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধু চুক্তিতে সই করার জন্য তেহরানকে কোনো অর্থ দেয়া হবে না, কিংবা অবরুদ্ধ তহবিলও অবমুক্ত করা হবে না। মার্কিন সেন্টকম এবং গোয়েন্দা সূত্রের খবর, চুক্তি সইয়ের পর ইরানকে অন্তত 60 দিনের একটি পর্যবেক্ষণ সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে পড়া আন্তর্জাতিক বাণিজ্যের হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দিতে হবে। ইরান এসব শর্ত অক্ষরে অক্ষরে পালন করলেই কেবল ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তৈরি করেছে। এবার তেমন কিছু হলে চূড়ান্ত আলোচনা থমকে যাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরবে না এবং এখন থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মাশুল বা সার্ভিস চার্জ দিতে হবে। তবে শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দিতে আঞ্চলিক শক্তি ইসরায়েল ক্রমাগত প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর শর্ত এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আসামে ভারতীয় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, বিমান বাহিনীর 5 সদস্য নিহত। কারণ জানতে তদন্ত শুরুর ঘোষণা কর্তৃপক্ষের। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না ইসরায়েল। প্রতিদিনই নৃশংসতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এবার এক রাতেই 13 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অবরুদ্ধ উপত্যকায় এ পর্যন্ত নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজার বেশিরভাগ অঞ্চল দখল করে নিচ্ছে ইসরায়েল। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। একের পর এক ফিলিস্তিনি গ্রামে ঢুকে অতর্কিত হামলা আর ঘরবাড়ি দখল করছে ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীরা। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠল লেবাননের দক্ষিণাঞ্চল। শুক্রবার মারজায়ুন ও নাবাতিয়া শহরে 42 সেকেন্ড স্থায়ী এক নজিরবিহীন ও তীব্র হামলা চালায় দখলদার বাহিনী। এ সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূকম্পনের মতো অনুভূত হয়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গেল মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 3700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পৃথিবীর প্রথম লাখো কোটিপতি ইলন মাস্ক, মহাকাশের পর শেয়ার বাজারেও রাজত্ব স্পেসএক্সের। $2 ট্রিলিয়ন বাজার মূল্য ছাড়ালো প্রতিষ্ঠানটি।
ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার দায় ইরানের ওপর চাপিয়েছেন। তবে তার এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে গত 2 দিনে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ওমান উপকূলে 4 দিনের মধ্যে 3 ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলার ঘটনায় দিল্লি ওয়াশিংটন বন্ধুত্বের দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে একটি জাহাজে হামলায় 3 ভারতীয় নাবিক নিহতের জেরে উত্তেজনা পৌঁছে গেছে চরম পর্যায়ে। গত 2 দিনেরও কম সময়ের ব্যবধানে 2 বার ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে। 3 নাবিক নিহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তি ভারতীয়দের হত্যা করার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ নীরব রয়েছেন। আসন্ন G7 শীর্ষ সম্মেলনে মোদী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি সই করবেন, কিন্তু নিহত নাগরিকদের জন্য তার কিছু বলার থাকবে না উল্লেখ করে মোদীকে আপোষকামী প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন রাহুল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকে অভিযুক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ভারতে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, 1 সপ্তাহে 3টি ভারতীয় জাহাজে মার্কিন হামলার ঘটনা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই ট্রাম্প এই মিথ্যার আশ্রয় নিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোরহাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, CBSE পরীক্ষা নিয়ে বিতর্ক আর শিক্ষা খাতে সংস্কারের দাবিতে এবার পাঞ্জাবে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি CJP। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্থানীয় সময় আজ বিকেল 4:30টায় অমৃতসরের গোল্ডেন গেটে এই কর্মসূচি পালন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই বিক্ষোভের ডাক দেন। দলমত নির্বিশেষে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও তরুণ সমাজকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনলাইনে শুরু হওয়া তরুণদের এই আন্দোলন এখন রাজপথে গড়িয়েছে, যাকে অনেকে ভারতের জেনজি বিদ্রোহ হিসেবেও আখ্যা দিচ্ছেন। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাঞ্জাবের আসন্ন নির্বাচনের আগে তরুণদের এই ক্ষোভ রাজ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার প্রধান গেরেরো ফ্লোরেস নিহত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। পরে বিষয়টি নিশ্চিত করে কারাকাস। ফ্লোরেস দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার অন্যতম ভয়ঙ্কর অপরাধী চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সংগঠনটি মূলত কারাগার ভিত্তিক গ্যাং হিসেবে শুরু হলেও পরে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও চিলি সহ একাধিক দেশে বিস্তার লাভ করে। মহাকাশ জয়ের পর এবার বিশ্ব শেয়ার বাজারেও রাজত্ব শুরু করলো ইলন মাস্কের স্পেসএক্স। মার্কিন শেয়ার বাজারে রেকর্ড ভেঙে যাত্রা শুরু করেই কোম্পানিটির বাজার মূল্য ছাড়িয়েছে $2 ট্রিলিয়ন। অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের কাতারে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ বৃহত্তম কোম্পানি এখন স্পেসএক্স। এই অবিশ্বাস্য বাজার দরের ওপর ভর করে এই নতুন ইতিহাস লিখেছেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নার বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 689 জনে, আর মৃত্যু হয়েছে 139 জনের। মূলত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বুন্দিবুগীয় স্ট্রেইনের এই ভাইরাসের প্রাদুর্ভাব তীব্র রূপ নিয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব এবং বড় অঙ্কের ফান্ড সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কঙ্গোর স্বাস্থ্য বিভাগ।
1976 সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হওয়ার পর কঙ্গো এবার তাদের ইতিহাসের অন্যতম জটিল ও ভ্যাকসিনবিহীন এক স্বাস্থ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী নতুন করে আরও 17 জন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন অন্তত 5 জন। নতুন আক্রান্ত ও মৃত্যুর সবকটি ব্যবস্থাপনাই ঘটেছে দেশটির ইতুরি নামক পূর্বাঞ্চলীয় প্রদেশে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে কঙ্গোর 17তম ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে মাত্র 1 মাসের মাথায় আক্রান্তের গ্রাফটি দ্রুত উপরের দিকে ছুটছে। ইতুরি ছাড়াও উত্তর কিভু ও দক্ষিণ কিভুর মোট 29টি হেলথ জোনে থাবা বসিয়েছে এই মহামারী। চিকিৎসকরা জানিয়েছেন এবারের প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বন্দিবুগীয় স্ট্রেইন দ্বারা ছড়াচ্ছে। এই স্ট্রেইনের বিশেষত্ব হলো সাধারণ ইবোলার চেয়ে এর সংক্রমণ গতি ভিন্ন এবং এর সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা শতভাগ কার্যকর ওষুধ এখনো সহজলভ্য নয়। তাই আক্রান্তদের শুধু সাধারণ শারীরিক জটিলতার লক্ষণ ভিত্তিক সেবা দেয়া সম্ভব হচ্ছে। কঙ্গোর ল্যাবগুলোতে পরীক্ষা চলমান থাকায় আরও অন্তত 168 জন সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মৃত্যুর পর মরদেহ থেকে ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সোয়াব দেওয়ার ব্যাপারে চরম অনীহা দেখা যাচ্ছে। এর বাইরে উত্তর কিভুর হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। এমনকি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য মতে ইতুরির একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের শরণার্থী শিবিরেও ইবোলায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে। ইবোলা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতার অভাব এবং দুর্বল অ্যালার্ট রিপোর্টিং সিস্টেমের কারণে আক্রান্তদের সময়মতো শনাক্ত করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও আর্থিক সংকটে থমকে আছে মূল কার্যক্রম। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কঙ্গোর চিকিৎসা খাতের জরুরি ভিত্তিতে আরও 21.5 মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড প্রয়োজন। আন্তর্জাতিক সহায়তা দ্রুত না পৌঁছালে এই ভাইরাসের সংক্রমণ প্রতিবেশী দেশগুলোতে আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপে ন্যাটো অপারেশন থেকে বিমান ও নৌবাহিনীর বড় অংশ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কমছে যুদ্ধবিমান, বোমারু বিমান ও রণতরীর সংখ্যা। দীর্ঘদিনের মিত্রদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ন্যাটোকে স্বাবলম্বী করার যুক্তি দেখিয়েই ওয়াশিংটনের এই কৌশলগত পিছুটান। এতে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইউরোপের আকাশে মার্কিন সামরিক শক্তির যে দাপট ছিল তা এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ন্যাটো অপারেশনের জন্য নিয়োজিত মার্কিন যুদ্ধবিমান F-16 এবং F-15E এর সংখ্যা 150 থেকে কমিয়ে 100 করা হচ্ছে। শুধু তাই নয়, 26টি মেরিটাইম সার্ভিল্যান্স বা সামুদ্রিক নজরদারি বিমান কমিয়ে আনা হচ্ছে 15টিতে, আর 8টি আকাশী জ্বালানি সরবরাহকারী বিশেষ ট্যাঙ্কার বিমানকে পুরোপুরি প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন। আকাশসীমার পাশাপাশি সমুদ্রভাগেও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই কাটছাঁট বড় প্রভাব ফেলবে। ইউরোপের প্রতিরক্ষায় নিয়োজিত 2টি বোমারু টাস্ক ফোর্সের একটিকে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন, একটি বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে ইউরোপ থেকে বিদায় করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সিদ্ধান্তে রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকির মুখে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপীয় মিত্ররা। অবশ্য এই সামরিক প্রত্যাহারকে ইতিবাচকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে খোদ ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, কোনো একক মিত্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে ন্যাটোকে আরও টেকসই ও স্বাবলম্বী করতেই এই পরিবর্তন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক ন্যাটোর সমালোচনা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের যে করা নির্দেশ, তা আটলান্টিক পারের মিত্র দেশগুলোর উদ্বেগ ও দ্বিধাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিতে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। নাদিম মারজান, সময় সংবাদ। স্পেনের ইতিহাসে নজিরবিহীন এক আইনি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো। বিমান সংস্থা প্লাস আল্ট্রার বেল আউট দুর্নীতির তদন্ত করতে গিয়ে তার কার্যালয়ের সেফ থেকে উদ্ধার করা হয় প্রায় 13 লাখ ইউরোর বিলাসবহুল গহনা ও ঘড়ি। কোনো বৈধ ট্যাক্স রেকর্ড বা আমদানির কাগজপত্র না থাকায় এবার তার বিরুদ্ধে চোরাচালান ও কর ফাঁকির নতুন তদন্ত শুরু করেছে দেশটির সর্বোচ্চ ফৌজদারি আদালত।
de la Asamblea Nacional, doctor Jorge. করোনা মহামারীর সময় বিতর্কিত বিমান সংস্থা প্লাস আলট্রাকে 5,30,00,000 ইউরোর সরকারি প্রণোদনা পাইয়ে দিতে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ ছিল স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতারোর বিরুদ্ধে। গত মে মাসে সেই প্রভাব খাটানোর মামলার সূত্র ধরে মাদ্রিদ জাপাতারোর ব্যক্তিগত কার্যালয়ে ঝটিকা অভিযান চালায় স্প্যানিশ ন্যাশনাল পুলিশ। অভিযানের মূল উদ্দেশ্য নথিপত্র জব্দ করা হলেও কার্যালয়ের একটি গোপন সেফ খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেখানে থরে থরে সাজানো ছিল ওমেগা, বালমেইন ও লরেঞ্জের মতো ব্র্যান্ডের ঘড়ি এবং হীরা, পান্না ও নীলকান্তমণি খচিত অসংখ্য নেকলেস, ব্রেসলেট ও কানের দুল। আদালতের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী উদ্ধারকৃত এই গহনাগুলোর বাজার মূল্য 13,23,000 ইউরোরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 17 কোটি টাকা। তবে এত বিপুল মূল্যের বিলাসবহুল সামগ্রী নিজের জিম্মায় রাখলেও এর সপক্ষে কোনো প্রকার ক্রয় রসিদ, সম্পদ বিবরণী কিংবা শুল্ক পরিশোধের প্রমাণ দেখাতে পারেননি সাবেক এই সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী। স্পেনের ন্যাশনাল কোর্টের বিচারক হোসে লুই কালামা তার রুলে স্পষ্ট জানিয়েছেন, কর নথির এই অনুপস্থিতি এবং উৎস গোপন রাখা সরাসরি বড় ধরনের কর ফাঁকির ইঙ্গিত দেয়। তাই মূল দুর্নীতি মামলার পাশাপাশি এবার জাপাতারোর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ চোরাচালানের নতুন একটি তদন্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন আদালত। আইনি বেড়াজালে আটকে পড়া সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখপাত্র লুইস আরোইও প্রথমে গহনাগুলোর মূল্য বেশ কম দাবি করে বিভ্রান্তি তৈরির জন্য ক্ষমা চেয়েছেন। জাপাতারোর ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলোর বড় অংশই তার স্ত্রী সোনসোলেস এসপিনোসার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং বাকিগুলো বিভিন্ন সময় বিদেশ ভ্রমণকালে উপহার হিসেবে সংগৃহীত। তবে উপহার বা উত্তরাধিকার যাই হোক না কেন, ইউরোপীয় ইউনিয়নের শুল্ক সীমানায় আনার সময় কেন ভ্যাট বা বিশেষ আমদানি কর দেয়া হয়নি সে বিষয়ে আগামী 17 ও 18 জুন মাদ্রিদের বিশেষ আদালতে সশরীরে হাজির হয়ে বিচারকের মুখোমুখি জবাবদিহি করতে হবে এই প্রবীণ নেতাকে। নাদিম মারজান, সময় সংবাদ। সমসাময়িক শিল্পকলার উজ্জ্বলতম নক্ষত্র প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি আর নেই। 89তম জন্মদিনের মাত্র 1 মাস আগে লন্ডনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 88 বছর বয়সী এই কিংবদন্তি। 1937 সালে উত্তর ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে জন্ম নেয়া ডেভিড হকনি খুব অল্প বয়সী ক্যানভাসকে নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছিলেন। ব্র্যাডফোর্ড স্কুল অব আর্ট এবং পরবর্তীতে লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্বর্ণপদক সহ স্নাতক সম্পন্ন করেন তিনি। 60-এর দশকে পপ আর্ট বা আধুনিক গণসংস্কৃতি ভিত্তিক শিল্প আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হন হকনি। তার চিত্রকর্মে জটিল সব বিষয় যেভাবে সহজ ও প্রাণবন্তভাবে ফুটে উঠত তা সমকালীন শিল্প ইতিহাসবিদদের মতে ছিল এক কথায় অতুলনীয়। দীর্ঘ 7 দশকের বর্ণিল ক্যারিয়ারে ডেভিড হকনি তৈরি করেছেন একের পর এক ইতিহাস। 2018 সালে নিউ ইয়র্কের এক নিলামে তার আঁকা পোর্ট্রেট অব অ্যান আর্টিস্ট চিত্রকর্মটি প্রায় $9,30,00,000 বিক্রি হয়, যা সে সময় জীবিত কোনো শিল্পীর কাজের ক্ষেত্রে ছিল সর্বোচ্চ মূল্যের রেকর্ড। ক্যানভাস ছাড়াও শিল্পকলায় প্রযুক্তির ব্যবহারে তিনি ছিলেন সমান পারদর্শী। জীবনের শেষ দিনগুলোতেও আইপ্যাড ও ডিজিটাল মাধ্যমে ছবি এঁকে নিজের সৃজনশীলতার প্রমাণ দিয়ে গেছেন এই দূরদর্শী রূপকার। প্যারিসের বিখ্যাত পম্পিদো সেন্টারের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা এই শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা জানায়, ডেভিড হকনি যে কাজগুলো রেখে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল উজ্জ্বল, জীবন্ত এবং চিরন্তন হয়ে থাকবে। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে দেয়া এক সাক্ষাৎকারে এই নিভৃতচারী সাধক বলেছিলেন, ক্যানভাসে তিনি অন্যের ভাবনার চেয়ে নিজের আত্মতৃপ্তিকে বেশি প্রাধান্য দিতেন এবং ছবি আঁকার মুহূর্তগুলোতেই তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। একটি বহুতল ভবন থেকে শুরু হওয়া এই হামলার পর পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে সোয়াত টিম ও পুলিশ। দীর্ঘ সময় ধরে চলা শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবরুদ্ধ অবস্থায় মারা যায় মূল বন্দুকধারীও। স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পুলিশ জানায়, একটি বহুতল ভবন থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে এক বন্দুকধারী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টিল আর্চ সেতু। 580 মিটার দীর্ঘ সেতু নির্মাণে নতুন রেকর্ড গড়েছে দেশটির চকিংয়ে ফেংলাই দাসী নদীর ওপর এই বিশাল সেতুটির অবস্থান। 1114
36 মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে পাহাড় ঘেরা গভীর গিরিখাতের ওপর। এটি নদীর স্তর থেকে 310 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 25,800 টন স্টিল। প্রায় 3.5টি আইফেল টাওয়ারের তৈরিতে প্রয়োজনীয় স্টিলের সমান। দুর্গম পাহাড়ি গিরিখাতের ওপর নির্মিত সেতুটি যোগাযোগে ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি আনবেন বলে মনে করছেন স্থানীয়রা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির খসড়া তৈরি, দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলে তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তোপের মুখে বিজেপি সরকার। মন্তব্য না করায় মোদির তীব্র সমালোচনা রাহুলের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন তাহা তামিম। জাফর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।